তার হাত খরচের টাকা অধিকাংশ সময়েই থাকতো না। পুরা 7-8 মাস তাকে আমি নিজের টাকা দিয়ে চালিয়েছি। বাবা মায়ের বড় আহ্লাদী মেয়ে হওয়ার ফলস্বরূপ অঢেল টাকা ছিল, কখনো হিসেব নিত না। সেই টাকা আমি নিজে খরচ না করে বেঈমানটাকে দিয়েছিলাম। সে যখন চাকরি পেল, স্বার্থপরের মতো আমায় ভুলে গেল তো গেলই, সেই সঙ্গে আমার ভালোবাসাও। বিয়ে করলো পরিবারের পছন্দের মেয়েকে, যে আমার এক ব্যাচের নিচে ছিল। দিন শেষে আমি ঠকে গেলাম। আমাকে যত্ন করে ঠকানো হয়েছে। ঠকে যাওয়া হৃদয় কয়লার মতন দেখতে পোড়া পোড়া কালো হয়। যারা ঠকায় তারা হয়তো জানে না পোড়া হৃদয়ের রং কি। আমি বলবো, কয়লা দেখেছ? ঠিক অমন। কতবার যে সুইসাইড করতে গিয়েছি তা হিসেবের বাহিরে। আমার মা ছিল না। মায়ের মৃত্যুর পর বাবা তার সৎ চাচার মেয়েকে বিয়ে করে। আমার সঙ্গী হিসেবে ছিল আমার ছোট বোন মুন্নি। সেও করোনাকালে নিয়ে চলে গেল। নিঃসঙ্গ জীবনের সবকিছু নিঃসৃত নিঃশেষ হয়ে গেল। আমিও ছন্নছাড়া জীবনের সঙ্গে তাল মিলিয়ে নেশাদ্রব্য সেবন করা শুরু করলাম। আর এভাবেই জীবন অতিক্রম হলো। সবাই আমার বাইরেটা দেখে অনন্যা, ভেতরটা কেউ দেখে না। পুরুষ লোকের ভালোবাসা যে নারী পেয়েছে সে ধন্য। সবার ভাগ্যে সুপুরুষের ভালোবাসা জোটে না। আমি অভাগী ছিলাম। জীবনে টাকা সম্পত্তির অভাব ছিল না, ছিল একজন নিষ্ঠাবান ভালোবাসার ব্যক্তির অভাব। তার অভাব যখন পূরণ করতে গেলাম, সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল ভালোবাসা সবার জন্য নয়। অনন্য মনোযোগ দিয়ে সবগুলির কথা শুনেছে। তিন্নি আপুর সঙ্গে তার নিজের গল্পটাও মিলে গেল অধিকাংশ। হয়তো কিছু সংখ্যক সাদৃশ্যকরণ রয়েছে, তবে অধিকাংশই মিলল। সে কিয়ৎ পরিমাণ মনোরল তৎপর শীতল কাঞ্চে পলা। ছেড়ে যাওয়ার কারণটা কি ছিল? আমি বড় লোকের মেয়ে, তাদের সংসারে মানিয়ে গুছিয়ে নিতে পারবো না। এছাড়া এত বড়লোক পরিবারে তার পিতামাতা ছেলেকে বিবাহ করাবেন না। তারা গরিব ঘরের মেয়ে আনবে, যাতে শ্বশুর শাশুড়িকে সম্মান করে, সেবা করে। বড়লোকের মেয়েরা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, তাদের ধারণা। আমার ভুল ছিল শুধু এতটুকুই। কথাগুলি শেষ করে তিন্নি এক ফোঁটা হাসল। তার চোখ আগত জলটুকু চিকচিক করে জমছে, আড়াল করল না। সে স্পষ্ট বাদিও অত ধানের পানাই তার মধ্যে নেই। চোখের কার্নিশে আসা ক্ষুদ্র বাড়িকণাটুকু কনিষ্ঠ আঙুল দিয়ে মুছে নিল। আচ্ছা তিন্নি আপু, বিশ্বাসঘাতকদের মুখগুলি এত নিখুঁত করে গড়া সুন্দর হয় কেন? তাদের মুখটা বিকৃত হলে কি এমন ক্ষতি হতো? তিন্নি আলতো করে হাসল। তার শীতলতা মেশানো উদাসীন চিকন কণ্ঠনালী হতে বেরোলো। কিছুই হতো না, উল্টো তারা মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলতে পারতো না। আচ্ছা অনন্যা, একটা সত্যি কথা বলো তো, তোমার লাইফ কেমিস্ট্রিটা কি? আমি আগে প্রথম প্রায় মধ্যরাতে টের পেতাম তোমার ক্রন্দনরত ফোপানোর শব্দ। কখনো সেভাবে জিজ্ঞেস করিনি ভালো করে। আবার জিজ্ঞেস করলেও প্রসঙ্গ যথাযথভাবে এড়িয়ে গেছো। অনেকবার সত্যিটা তুলে ধরনি কিংবা পালাতে চেয়েছো। তুমি কি জানো, মিথ্যে থেকে পালানো যায়, বাট সত্য থেকে পালানো যায় না। সত্য থেকে পালাতে চাচ্ছি না, তবে ওই নিষ্ঠুর বিদঘুটে কালো অতীত ভাবতে চাচ্ছি না। মাত্র 16 বছর বয়সে আমি যা যা হারিয়েছি, পৃথিবীর কোনো নারী মনে হয় না আমার মতন সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে। আমি চাইও না আমার মতন কোনো মেয়ের দশা এমন নিষ্ঠুর করুণ হোক। আমি নির্দোষ থেকেও দোষী সাব্যস্ত হয়েছি। পথে পথে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছি। শত অপমান, ত্যাগ, লাঞ্ছনা, তিক্ততা শিকার হওয়ার পরেও আমি একজন বিত্তশালী আভিজাত্য পরিবারের লোককে সততা নিয়ে ভালোবেসেছিলাম। সরল মনে তাকে দুহাত ভরে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আলহামদুলিল্লাহ, তাকে আকাশ সমান ভালোবাসার পরিমাণ সমুদ্রের ন্যায় ঠকিয়ে সে আমায় মৃত বানিয়ে দিল। আমার প্রাণোচ্ছল জীবনটাকে নরকময় কবর বানিয়ে দিল, জাহান্নামের কবর। নাম বললে চিনবা হয়তো। খুব ক্ষমতাবান, দাপুটে ভরা, বদমেজাজি, অহংকারী লোক। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি লোক সমাজে সে বেশ জনপ্রিয়। নামটা আপাতত বলতে চাচ্ছি না, তবে তিনি এখনো স্বীকারোক্তি দেন যে আমায় ভালোবাসেন। অথচ একটু সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা পাওয়ার জন্য কত কিনা পাগলামি করেছি। নিজের জীবনের সর্বনিম্ন নিচে অবধি নেমেছি। লাজ লজ্জা পরিত্যাগ করেছি, তবুও দিন শেষে ঠকেছি। আমি অনেক ঠকেছি। কত মুমূর্ষু আর্তনাদ, আত্মচিৎকার ছিল আমার।
তার অন্তর শিথিল হয়নি, ভরেনি বুঝি দুহাত ভরে কষ্ট দিয়েও। এজন্য সকলের সামনে আমাকে ছোট লোক বলে গালি দিয়েছিল, আমাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। সেদিন কেউ আসেনি আমাকে বাঁচাতে, তখন বয়স কম ছিল, অত কিছু বুঝিনি। আজ আর ছোট নই, তবে আমার বুঝতে সময় লেগেছিল। আকাশের চাঁদ বরাবর দেখতে সুন্দর হয়, কিন্তু তাকে ছোঁয়াটা স্বপ্ন থাকে। তবে আশ্চর্যের বিষয় কি জানো, তাকে ভালোবাসতে সে নিজেই আমায় ফোর্স করেছিল, হুমকি অবধি দিয়েছিল রাজি না হলে সোজা তুলে নিয়ে বিয়ে করবে। তার বংশরা প্রাচীনকাল থেকে বিত্তশালী ছিল, যার কারণে তাদের অঢেল সম্পত্তি ও ক্ষমতা ছিল। তিনি নাকি আবার বর্তমান যুবকদের আইডল। হাসিও পায় এসব শুনলে। কত আশা নিয়ে তার কাছে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে দিন শেষে খালি হাতে ফিরিয়ে দিল। তার বাড়ির আঙিনা হতে আমাকে রক্তে রঞ্জিত হয়ে ফিরতে হয়েছে। আমাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল তিনি। পর মানুষে তো শরীরে আঘাত করে, কিন্তু মনের মানুষ চিত্ত জুড়ে মরণ ব্যাধি বান ছড়ে, মনে লাথিও মারে। আমি আর তখন উঠে দাঁড়াতে পারিনি সেই আঘাতের পর। পুরো এলাকার লোক আমাকে বাজেভাবে দেখতো, নোংরা মন্তব্য করত, রাস্তাঘাটে চলতে গেলে হেনস্থা কটূক্তির শিকার হতে হতো। ওই বয়সে কতটা মানসিক চাপ আমার মস্তিষ্কের উপর দিয়ে যেত, কতটা প্রভাব আমার মনের উপর দিয়ে পড়তো ভেবে দেখেছো? তখন আমি পরিপক্ক বয়সের ছিলাম, তার মধ্যে একদিনের মধ্যে পিতা নানা সব হারিয়েছি। তাও তার পরিবারের জন্য। তবু আমি তার হাতে হ্যস্ত হয়েছি, আমার সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি। আমার অন্তরটাকে ক্যাচ ক্যাচ করে কেটে ক্ষতবিক্ষত করে দিয়েছি। সেই সময়ের কথা মনে পড়লে আমার আজও আফসোস লাগে। আমার আম্মা সেদিন একটা কথা বলেছিল, এমন সাচরামি আচরণের জন্য একদিন আমি আফসোস করব। আজ সত্যি আফসোস হচ্ছে, প্রচন্ড আফসোস। তখন কতটা আবেগ কেন্দ্রিক ছিলাম আমি, এতটা নিচুতে নেমেছিলাম যে তার পা পর্যন্ত ধরতে দ্বিধাবোধ করিনি। তবুও সে আমায় ধুর করে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ আর আমি আবেগ নিয়ে চলি না, বিবেক খাটাই। কোনো সিদ্ধান্ত নিতে গেলে 10 বার ভাবি। সেই 16 বছরের যুবতীর জ্ঞান আর আজ 23 বছরের যুবতীর জ্ঞান বিচার বুদ্ধির মধ্যে অনেক তফাৎ পার্থক্য। আজ আর আমাকে ভাঙার মতন কারোর সাহস নেই। আমি অনন্যা, আমাকে ভাঙতে হলে পোড়াতে হলে তাকে শতবার পুড়তে এবং ভাঙতে হবে। এরপর আমাকে ভাঙতে পোড়াতে আসতে হবে। আমার দীর্ঘ পথের যাত্রাটা আর পথ চলার রাস্তাটা এত সহজ ছিল না, সহজ বানিয়ে নিতে হয়েছে। কখনো ধৈর্য ধরে, কখনো নিজের ওপর আত্মবিশ্বাস রেখে এক কাটা বেছানো রাস্তায় হেঁটে হেঁটে আজ সফলতা অর্জন করতে পেরেছি। তিনি সম্পূর্ণ সময়টা নীরব ছিল, এক রক্তিও কথা বলেনি, কেবল গভীর মনোযোগ দিয়ে শুনেছে। এরপর দীর্ঘতম একটা নিঃশ্বাস জেনে উঠে দাঁড়ালো। মনে হয় তোমার বলা ভাইরাল লোকটাকে চিনি, তবে আন্দাজ করতে পারছি না। যদি কখনো ভাগ্যক্রমে তোমার মন ভাঙা, হৃদয় ভাঙা লোকটার সঙ্গে দেখা হয়, তাহলে জিজ্ঞেস করব, এত মায়াবী মিষ্টি করে দেখতে মেয়েটার হৃদয় ভাঙার কারণ কি ছিল। ব্যাখ্যা দিন, কি কারণে তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দুঃখের সাগরে ভাসিয়েছিলেন। সেসব উত্তর আমি চেয়ে আনবো। আজ উঠি, বরিশাল যেতে হবে। পার্লারে 5 জন লোক আছে, কিছু সংখ্যক মেয়েদের কাজ শেখাচ্ছি, তাই এখানে কম আসা যাওয়া হয়। তিন্নি আপু শোনো। বলো অনন্যা। আমি তোমার টাকাটা ফিরিয়ে দিতে চাই, আর আমার সঙ্গে কাচ্চি খেতে যাবে? তিনি হেঁটে অনন্যার নিকটে এসে মিষ্টি সমেত হেসে অনন্যার ফোলা ফোলা মসৃণ গাল দুটো টেনে দিল। হাস্যজল মুখটা বাড়িয়ে বলল, তুমি দিন দিন গোলুমোলু কিউটের ডিব্বা হয়ে যাচ্ছ। রোজ নিয়ম করে আয়না দেখছো তো, ভয়ঙ্কর সুন্দর হয়ে যাচ্ছ। কিন্তু এটা কিন্তু আমার কথা একা নয়, তোমার সমগ্র ফাজদিল পার্টির কথাও। এভাবে প্রতিনিয়ত রূপের ছটা বাড়তে থাকলে সকল পুরুষগণদের সর্বনাশ হয়ে যাবে যে মেয়ে। একটু সাবধানে থেকো, কে কখন আবার চুরি করে নিয়ে যায়। অনন্যা তিন্নির কথা শুনে কোমর ধরে হো হো করে হেসে ফেলল। হাসি থামিয়ে নীরবে কত মিনিট চুপ থাকলো, এরপরে প্রসঙ্গ টানল। রঙ্গন ভাইয়ের মতন আজকাল কথা বলছো তুমি? ভ্রু উঁচিয়ে জানতে চাইলো তিন্নি। রঙ্গন ভাই এসব বলে নাকি? এমন না, তবে মাঝে মধ্যে বলে। এই যেমন ধরো, রঙ্গন ফুল, তোমার তো সৌন্দর্যের দুয়ার খুলে গেল, দিন দিন রূপের 6টা ফুলে ফুটে উঠছে। তিন্নি কয়েক দফা হাসে। নিরামিষের মুখে প্রশংসা, সত্যি অবিশ্বাস্য।
প্রেমে প্রেমে পড়েছে নাকি তিনি? যে হারে তোমরা সারাক্ষণ কাঁঠালের আঠার মতো লেগে থাকো। অনন্যার হাস্যজল মুখটা নিমিষে মলিন হয়ে গেল। তিনি সেটা লক্ষ্য করলো, তবে কিছু বললো না। অনন্যার জবাবে কি বলে শুনতে চাইলো। অনন্যা পাংশুটে মুখে বলল, ল কলেজের অধিকাংশ লোক মনে করে আমরা প্রেমিক প্রেমিকা। আচ্ছা তন্নি আপু, ছেলে আর মেয়ের সঙ্গে কি কখনো বন্ধুত্ব হয় না? এই অনন্যা, আমার কথায় কি তুমি রাগ করেছো? রাগ করো না প্লিজ। ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব হয়, তবে দুজনের একজন কিছু সময়ের জন্য হলেও প্রেমে পড়বে। আমাদের মধ্যেও সবকিছু নেই, বিশ্বাস করো। অমনভাবে বলার কিচ্ছু নেই। আমি মজা করেছি। ওসব কিছু থাকলে অবশ্যই সবার আগে আমি জানতাম। আচ্ছা চলি, আবার সামনের শনিবার দেখা হবে। তন্নি আপু। অনন্যার ডাক শুনে গতিপন্থীর মধ্যে দাঁড়িয়ে পড়ল তিন্নি। পিছু ঘুরে ভ্রু নাচিয়ে জানতে চাইল, আর কিছু বলবে? তোমার টাকাটা ফিরিয়ে দিতে চাই। আমি কাউকে একবার কিছু দিলে দ্বিতীয়বার ফিরিয়ে নেই না। অনন্যা আকাশচুম্বী অবাক নেত্রে চাইল। তাহলে ওই দিন যে বললে পরে ফেরত নেবে? তিনি অনন্যার কাছে হেঁটে এলো। চলন অনন্যা, আমি তোমার অসহায়ত্ব বোধ দেখেছি, তবে আত্মসম্মানহীন, আত্মনির্ভরহীন হতে দেখিনি কখনো। সেই প্রথম দিন হতে ভেতরে ভেতরে ইট পাথরের মতো শক্ত ছিলে তুমি, অথচ বাহিরে বাহিরে কোমলতা দেখিয়েছ। কিন্তু আমার সামনে সরল থাকতে তোমার ভেতরে আত্মসম্মান, আত্মবিশ্বাসটা আমার অনেক ভালো লেগেছে। এজন্য আমার তোমাকে অনেক ভালো লাগতো। কোনোদিন প্রকাশ করা হয়নি। আমি তোমাকে সেদিন ওই কথাটা বলেছিলাম কেন জানো? কারণ তোমাকে অসহায়ত্ব বোধ হতে দেখতে চাইনি। আমি চেয়েছি তুমি আত্মসম্মান নিয়ে তোমার লক্ষ্যে দৃঢ়ভাবে এগিয়ে যাও। আজ তুমি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গিয়েছ, তাই আমার কোনো আর্জি নেই। করুণা নয়, ধরো বড় বোন হিসেবে সাহায্য করেছি তোমায়। আর রইল কাচ্চির ব্যাপারটা, আজ নয় অনন্যা, প্রচুর কাজ। একদিন তোমার নিজের হাতে রান্না করা কাচ্চি খাবো এসে। আমি রঙ্গন ভাইয়ের থেকে শুনেছি তুমি খুব ভালো কাচ্চি রান্না করো। আমাকে খাওয়াবে কিন্তু। আর হ্যাঁ, আরেকটা কথা অনন্যা, রঙ্গন ভাই। তো কথার মাঝে পথে ঠিক কথা বন্ধ করে দিল তিনি। থাক, আমি যাচ্ছি। অনন্যা শেষের অংশটুকু বুঝলো না, জিজ্ঞেস করার কারণও খুঁজে পেল না। তার আগে ব্যস্ততা দেখে তিনি বেরিয়ে গেল। পরদিন স্নিগ্ধ এক ভোরে গ্রামের মাটিতে পদতুলি পড়ে লম্বাটে দাপুজে পুরুষটি। তার আবির্ভাব বার্তা ছিল আকস্মিক, যদিও এ ব্যাপারে তেমন কেউ অবগত নয়। গাবতলি আসার পথে আকস্মাৎ থেমে পড়লেন, তাকিয়ে রইলেন অনিমেষ সেই চিরপরিচিত মাঠটিতে, যেখানে একসময় মেলা বসেছিল। তিনি দেখতে এসেছিলেন, সঙ্গে ছিল তার প্রিয় নক্ষত্রটি। আর সেই মাঠ আছে, মাঠে মানুষ আছে, নেই তার শখের প্রিয় নারীটি। সবাই চিরচেনা, তবু কোথাও জানি অচেনা এক ভাব। শূন্যতার কালো দেয়াল থেকে যায়, স্বস্তি মিলে না। বাইক পুনরায় স্টার্ট করেন। গাবতলি পেরিয়ে কাজিরহাট স্কুল মাঠের সামনে এসে থেমে যান। স্কুলের চারিপাশে বাউন্ডারি দেওয়া হয়েছে। তিনি যখন ছিলেন তখন স্কুলে বাউন্ডারি ছিল না। এই বারান্দার পাশে তিনি একদিন দাঁড়িয়েছিলেন। তার প্রণয়িনী এসেছিল, মিষ্টির সমেত একগাল হেসে প্রেমময় আলাপ করতে তার চুলে হাত চালিয়ে দিয়েছিল। গাল টেনে মৃদু এসেছিল সেই হাসি, মুক্ত ঝরা হাসি, পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে উৎকৃষ্ট হাসি বলে তার মনে হয়েছিল। আজ কোথায় সে, কোথায় হারলো তাকে শূন্যতার খেয়া খাটে একা দাঁড় করিয়ে রেখে দিয়ে, নিঃসঙ্গতার চাদরে দম আটকিয়ে ছটফটিয়ে রেখে নিঃস্ব বানিয়ে দিয়ে সে পালিয়েছে বহু দূরে। কিন্তু কতক্ষণ? তাকে ফিরতেই হবে। নওয়াব তালুকদারের সীমানায়। তখন কোথায় পালাবে যান? বাইক ক্লাবের সামনে এনে থামিয়ে ক্লাবে ঢুকে পড়ে সাফিন অয়ন। সকাল সকাল ওনাকে ক্লাবে দেখে পুলিশ শক সবাই। গতকাল রাত্রে রমিজ এসেছিল, নওয়াব আসবে কবে সেটা জানায়নি। হঠাৎ চোখের সামনে অনেক দিন পর ওনাকে দেখতে পেয়ে ওরা পুরোই চমকপ্রদ। ওনার ছেলেপেলেরা আবেগের বশবর্তী হয়ে আকস্মাৎ ছুটে এসে এক প্রকার ঝাঁপিয়ে পড়লো, অতঃপর শব্দ করিয়ে কৃতি দিল। সাফিন ক্রন্দনরত অবস্থায় বলল, ভাই আপনি আসবেন আমরা জানতাম না, পুরাই সারপ্রাইজ হয়েছি। আর কোনোদিন আমাদের ছেড়ে যায়েন না ভাই। আপনাকে ছাড়া নিজেদেরকে গার্জেন হারা এতিম মনে হয়। উনি সতুন্য মুখটা বাড়িয়ে এক গাল
মৃত হাসেন, যে হাসিতে উজ্জ্বলতা ও কোনো প্রাণ নেই। সাফিন দ্রুত যায় চা আনতে, তিনি বাধা দেন। তিনি এখন চা খাবো না, তোরা বস, বাসায় যাব, বিশ্রাম নিব। সারা রাত জার্নি করেছি, শরীরটা অধিক ক্লান্তিকরণে ম্যাজম্যাজে ভাব। আর একটা কথা, ফাহাদকে ফলো করতে বলেছিলাম, করেছিলি? কোনো ক্লু পেয়েছিস? ভাই ওই মালটা বাড়ির ডেঞ্জারাস, যতবার পিছু নেই শালা কেমনে জানি বোঝা যায়, তারপর আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। ক্ষণকাল কতক্ষণ নীরব ভাববেন, এরপর গাম্ভীর্য ভরা কঞ্চে বলেন, যা করেছিস অনেক, এবার যা করার আমি করব, তোরা থাক। তিনি আবার বাইক নিয়ে বেরিয়ে যান। বাইকে থামে তালুকদার বাড়ি গেটের সামনে গিয়ে। দারোয়ান তাকে দেখে আচমকা চমকে উঠে, ছুটে দ্রুত আগে গেটের তালা খুলে ললাটে সালাম ঠুকল। আসসালামু আলাইকুম বাপজান, কতদিন পর তোমার দেখা, এমন না কইয়া কই লাপাত্তা হইলা? জানো বাড়ির সকলে কত পেরেশানিতে ছিল। নব বিনিময়ে মৃদু হাসে। বাইক পার্কিং করে দারোয়ানের সন্নিকটে অতিক্রম হয়। শুনলাম বুড়ো বয়সেও নাকি তোমার 4 নাম্বার বউটা ভেগে গিয়েছে। আমি বলি কি, তুমি চুল দাড়িতে কলপ দেওয়া একেবারে ছেড়ে দাও। কলপে কি আর বয়স লুকানো যায়? তবে একটু একটু মেহেন্দি ব্যবহার করতে পারো। একটা বুদ্ধি দেই, ইন্ডিয়ার হার্বাল খাও। মেশিন অনেক দিন যাবৎ জং পড়া থাকলে মাঝে মধ্যে তেল ঢালতে হয়, এতে জং খুলে যায়। তবে তোমাকে আমি আবার একটা বিয়ে করার সাজেস্ট দিব, এবারের বউ আর ভেগে যাবে না। সোজা কথা, ইন্ডিয়ার 1 নাম্বার হার্বাল এনে দিব। কথা শেষ করে চোখ টিপলেন তিনি, হো হো করে হাসলেন। সেই সঙ্গে দারুণ চাচা হো হো করে হাসলেন। তুমি আর পাল্টালে না বাপজান, সেই আগের মতোই হাসি মস্কারায় মেতে আছো। ঋতু পাল্টাতে পারে, দিন বদলাতে পারে, সময় দৌড়াতে পারে, বাট নওয়াব তালুকদার পাল্টাইতো না। সে আজীবন বউ পাগলাই থেকে যাবে। বলে তিনি ভেতরে ঢুকে গেলেন। দারুণ চাচা হাসতে হাসতে গেট আটকান। সবাইকে হাসানো লোকটা দিন শেষে এক বুক দুঃখ নিয়ে ঘুরে বেড়ায়। কে জানে কতটা দুঃখ বুকে লালন করে বহন করে বেঁচে আছে। তিনি ভাবেন পাখি নামের মেয়েটার কথা। মেয়েটির নাম যেমন পাখি ছিল, কথা বলতো তোতা পাখির মতন করে, শুনতে ভালো লাগতো। ভারী মিষ্টি মেয়ে, অথচ অতি মেয়েটির নাম যেমন পাখি ছিল, কথা বলতো তোতা পাখির মতন করে, শুনতে ভালো লাগতো। ভারী মিষ্টি মেয়ে, অতি চমৎকার যাকে বলে। কেন যে এমনটা হলো ছেলেটার সঙ্গে, যাকে পাগলের মতো ভালোবাসলো? সেও বুঝলো না রক্তের বাবা মাও। ধীরে ধীরে কদম ফেলেন তিনি, খুঁচিয়ে খুঁচিয়ে বাড়ির প্রতিটি আনাচে কানাচে দৃষ্টিপাত করেন। সময়ের সঙ্গে সঙ্গে কত কি পরিবর্তন হয়েছে। কেবল থেমে রইল তার জীবনের গতিপথের কাছে। এ যেন নড়েও না চড়েও না। তার ধারণা এক্ষুনি তাকে মিহি ব্রিন্টিনে মিষ্টি একটি কণ্ঠস্বরে ডেকে উঠবে। নওয়াব ভাই। কিন্তু না, কেউ ডাকে না, বলে না তার মনে জমানো হাজারো অভিমান অভিযোগের কথা। কেউ বলে না অভিমান করে গাল ফুলিয়ে আপনি আমাকে ভালোবাসেন না প্রিয় নওয়াব ভাই, আমি খুব খারাপ। ওনার বুকটা সহসা প্রচন্ড ভারী ভারী অনুভব হলো। পাথর তলে চাপা পড়া ভারী পক্ষীতে জমলো ক্ষুদ্র ক্ষুদ্র জলরাশিগুলি। সামনে আগানোর শক্তিটুকু সম্পূর্ণভাবে লোপ পান। অবরুদ্ধ পা দুটি ক্রমাগত অবশ হয়ে আসে। গলাটা প্রচন্ড অবরুদ্ধ লাগলো। শ্বাসগুলি ক্রমশ ভারী হয়ে আসলো। চিনচিন করে ব্যথা বাড়ে বুকের বাম পাশে। পাঁজর ভাঙা, দম বন্ধ করা ব্যথা, ছটফটিয়ে ওঠা ব্যথা। এ বাড়িতে কত শত দেখা হয়েছে তার নিষ্ঠুর মনোহরণীর সঙ্গে, যাকে এক পলক না দেখলে তার কলিজার সমস্ত জল শুকিয়ে আসতো। হৃদস্পন্দনে ধুকপুকারে ড্রিম ড্রিম করে বেড়ে যেত। আজ কতদিন তাকে না দেখে, শত দিন দূর দূরান্তে কাটিয়ে দিয়েছে। তুই বুঝলি না রে আমার নিঠুরিয়া নারী, বুঝলি না। তুই শুধু আমার বাহিরটা দেখলি, ভেতরটা আর দেখলি না। একটু পরিমাণ আমার বুঝলে কি হতো, আমার হৃৎপিণ্ডটা ও কলিজা। তুই কেন এত অভিমানী রে? একটু কম অভিমান করা যায় না? জানিস না বরের সঙ্গে বেশি অভিমান করতে নেই, বরের বিরুদ্ধে অন্তরে বেশি রাগ পুষে রাখতে নেই, এতে সৃষ্টিকর্তা নারাজ হন। আমার জানটা রে, আয় না আমার মনের ঘরে, একটু বর্ষণ নামিয়ে বুকটা শান্ত করে দিয়ে যা।
তিনি তালুকদার কোচিং সেন্টারে ঢুকলেন। পাখিরা বরাবর যে ক্লাসটিতে বসতো তিনি সেই রুমটিতে ঢুকলেন। নোভাকে দেখলেন ক্লাস নিতে। নাওফকে দেখে নোভা পুরোপুরি অবাক, আশ্চর্য। সে দিক বিদিক ছুটে এসে তার প্রাণপ্রিয় ভাইকে চাপটে ধরল। অতি আনন্দে চমকে হু হু করে কেঁদে দিল। ক্লাসে উপস্থিত নব্য সব স্টুডেন্ট ফ্যাল ফ্যাল করে হতভম্বের ন্যায় তাকিয়ে রইল কতক্ষণ। বিষয়টি চোখে লাগার মতো, সকলের চোখে অবাক অবাক ভাব। নোভা বলল, উনি তোমাদের সাবেক প্রধান শিক্ষক, তোমাদের কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা। তোমরা যাও, সবাইকে ছুটি দিয়ে দেওয়া হলো। সকলে বেরিয়ে যাওয়ার পর নোভা আর নওয়াব পাশাপাশি বসল। নওয়াবের লম্বা ঝুটি করা চুলগুলোর দিকে তাকিয়ে নোভা হাসল। লোকে লম্বা চুল রাখলে দেখায় পাগল পাগল, আর তোকে দেখাচ্ছে ক্যানিয়ামানের মতন। ভাবছি বইয়ের সুখে শুকিয়ে শুটকি হয়ে যাবি, এখন দেখছি ভারী সুদর্শন হয়ে যাচ্ছিস। কাহিনী কি? বইয়ের ভূত মাথা থেকে নেমে গেছে নাকি? তিনি হাসেন, নীরব হাসি, শব্দশূন্য হাসি। এত সহজে নামবে? বউয়ের বড্ড শখ ছিল তার বরের চুল লম্বা হবে, সে হেয়ার রাবার দিয়ে ঝুটি করবে। স্বামী হিসেবে তার শখ পূরণ করারও একটা দায়িত্বের ব্যাপার স্যাপার আছে। এবার আবার নতুন করে পাগলামি শুরু করে দিবি নাকি? বউ তো আমার একটাই না, তাও পুরো শখের বউ। তার জন্য পাগলামি না করলে কার জন্য করব? সে ছাড়া জীবনই বৃথা। তুই আর বদলাসনি, সেই একই আছিস। বিয়ে করনি কেন? বারে, ভাই আমার তার কিশোরী বইয়ের শোকে দেশে দেশে দেবদাস হয়ে ঘুরবে, আর আমি বিয়ে করে সুখের সংসার করি। আমি পণ করেছি, লম্বা পণ। তোর যেদিন নতুন করে বিয়ে হবে, সংসার হবে, আমিও সেদিন বিয়ে করব। তুমি নিজের মুখটা আয়নায় দেখেছ? দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ। আবুল্লা, একবার যদি হাত থেকে ছুটে যায় তখন বুঝবা জীবনে আর বর পাইতা না। তার আগে বিয়ে করে নাও। আমাকে রাগানোর ফাও চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। এখন বল, তোর খবর কি? পাখির খোঁজ খবর পেয়েছিস? না, বউ আমার থেকেও মহা চতুর। পুরা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আমিও সময় দিয়েছিলাম। ওর কাজিন মানে ফাহাদ শালার একটা জিনিসই। কত অনুরোধ করলাম, বলল না। এবার শালার এক ব্যবস্থা করতে হবে। মাথা ঠান্ডা রাখ। আমি ঠান্ডায় আছি আপাতত। এক সপ্তাহের মধ্যে আমার কিশোরী কুমারী বউ না পেলে ওর দাফন আমি নিজে দাঁড়িয়ে থেকে পড়াবো। নোভা হাসলো। নোভা বইয়ের জন্য পরাণ পুরে? পুড়ে তো বড্ড পুড়ে, তার চেয়ে বড় পড়ে আমার ঠোঁট দুটি। দেখ তো, অনাহারে থাকতে থাকতে ঠোঁট দুটিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আলতো করে হেসে নওয়াফের কাঁধে চর বসালো। শয়তান বেশরম একটা, আমার সামনে বসে এসে বলতে তো লজ্জা করছে না? আশ্চর্য, সত্যি কথা বলতে আমি লজ্জা পাবো কেন? বউ তো আমার চুমু খাওয়ার একটা আলাদা মেশিনই। তাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চুমু খেতে হয়। কই তোমার আবুল্লা, ডাকো ওকে, একটা কিছু সুপরামর্শ দিয়ে যাই। বিয়ের পর তোমার ক্ষেত্রে কাজে আসবে। নোভা ওনার কাঁধে আরেকটা চর বসালো, হাসতে হাসতে বলে, ফাজিল, যা ভাব। আমার বিয়ে নিয়ে তোর ভাবতে হবে না, তুই তোর বউ খোঁজ গিয়া। হঠাৎ তিনি গম্ভীর হয়ে গেলেন। মুখটা মলিনতা ভাব আপনা আপনি চলে এলো। জানিস আপা, বউটা আমার এত ঘাটতেরা, ডানে চলতে বললে বামে যায়, বামে যেতে বললে ডানে যায়। কই, আগে তো এমন ছিল না। ও তখন আমার কথা অক্ষরে অক্ষরে শুনতো, মান্য করত। কিন্তু এখন হয়েছে ধানি লঙ্কা একটা, সঙ্গে মহা ঘাটতেরা। বর্তমানে দেখেছিস ওকে? হ্যাঁ, রোজ রাতেই স্বপ্নে দেখি। এসে কুমন্ত্রণা দেয় আমায়, আমার ইজ্জত হরণ করে নেয়। নোভা আর কোনো কথা বলল না। সে জানে তার ভাইয়ের খবর। বউ ভক্ত একটা, মুখটা যদিও ছোটকাটা, তবে মনটা ভীষণ ভালো। বউয়ের প্রতি একটু শ্রদ্ধা বেশি। সে নওয়াবকে টেনে নিয়ে গেল বাড়ির অভ্যন্তরে। বাড়ির নিচতলায় একদম কোনার রুমটিতে ওর দাদু লতিফা বেগম থাকে। বাড়িতে নতুন সার্ভেন্ট আনা হয়েছে। প্রথমত ওরা নওয়াবকে দেখে চিনতে পারেনি। নোভা পরিচয় করিয়ে দিল। এ হলো তোমাদের ছোট স্যার, নওয়াব তালুকদার। সকলে হতবাক। এতদিন যা নিষ্ঠুরতা, জনপ্রিয়তা লোকের মুখে মুখে শুনে এসেছে, সেই লোকটাকে প্রথম দেখাতে যে কারো ভালো লেগে যাবে তা কল্পনা মাত্র। যেমন লম্বা তেমন বলিষ্ঠ দেহ, চোখে মুখে গাম্ভীর্য, অহংকারী আলাদা একটা ভাব, গায়ের রংটা নজর করা। এত সুন্দর পুরুষ তারা খুব কম সংখ্যক দেখেছে। নওয়াব তার দাদুর পাশে গিয়ে বসলো। বৃদ্ধার বয়স হয়েছে, সেই সঙ্গে শরীরে নানা রোগের উৎপত্তি হয়েছে। চামড়া কুচকে গেছে। ওনাকে দেখে চোখ মিলে চাইলে নওয়াব একটু হাসতে চাইল, চেষ্টা করলো। বৃদ্ধ লতিফা বেগম হু হু করে ছোট ভেঙে কেঁদে দিলেন।
অভিমান করে মুখ ঘুরিয়ে নিলেন। তিনি এক টুকরো হাসলেন। সকলে অভিমান করছো, বেশ যত্ন করে করো। আমি যখন অভিমান করব তখন কেউ ধরনীর বুকেও আমার অস্তিত্ব খুঁজে পাবে না। লতিফা বেগম অবাক নেত্রে চাইলেন। নওয়াব আবার নতুন করে কে অভিমান করলো? এই যে তুমি। আর পুরানো? আমার ছোট মুরগির বাচ্চার মতন দেখতে বউটা, তার প্রশান্ত মহাসাগরের মতো মান অভিমান, পর্বতের মতন শক্ত, তা ভাঙাতে পারলাম কই? তার আগেই আমার দৃষ্টিসীমার আড়ালে লুকিয়েছে। বইয়ের জন্য চিন্তা হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ না বউয়ের চিন্তায় দিন দিন শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছি? সমস্যা নেই, এখন খুঁজে নিবে। তোমার নামে অভিযোগ আছে শুনছি, নিয়মিত ওষুধ খেতে চাচ্ছ না। এত অনিয়ম করলে চলে? আমার সঙ্গে তোমার কোমর বেঁধে ঝগড়া করতে হলেও নিয়ম করে রোজ ওষুধ খেতে হবে, বুঝলে? দ্রুত সুস্থ হতে হবে তো। দে কই ঔষধ, এখনই খাবো। এতদিন কেউ ছিল না আমার, আজ আমার নাতি এসেছে, তার জন্য হলেও ঔষধ খাবো। নিজেই সার্ভেন্ট থেকে ঔষধ এনে খাইয়ে বৃদ্ধ লতিফা বেগমের মাথার কাছে বসলেন। এখন একটু ঘুমাও, আমি গ্রামটা ঘুরে দেখি। লতিফা বেগম বাচ্চাদের মতন করে অনুযোগ করলেন। আবার আসবি তো আমায় দেখতে দাদু ভাই? আমি মরে থাকলেও এ বাড়িতে কেউ ফিরে যায় না। তোর বাবা মা সবাই যার যার কাজে ব্যস্ত থাকে, আমাকে একটু দুদণ্ড সময় দেয় না, যেন আমি ঘরে আগাছা অপ্রয়োজনীয় বস্তু। চিন্তা করো না, আমি রোজ তোমার সঙ্গে দেখা করতে আসবো, পাক্কা প্রমিস। এখন আসি, তুমি ঘুমাও। বাড়ি থেকে বের হওয়ার সময় নওয়াফের আম্মা ফাদিয়া নূরের সঙ্গে দেখা হলো। খাবার টেবিলে বিভিন্ন ধরনের নাস্তার আয়োজন চলছে। কতদিন পর ছেলে ফিরলো, তাও সকালে। নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, কিন্তু তার ভাবনার জল ঢেলে দিয়ে নওয়াব খাবার টেবিল পেরিয়ে বেরিয়ে যাচ্ছিল। ফাতিয়া নূর বারবার নওয়াব নওয়াব বলে চেঁচিয়ে ডাকছিলেন। নওয়াব ফিরেও তাকায়নি। তার মনে পিতামাতার প্রতি এক আকাশ সমান অভিমান জন্মিয়েছে। সেই অভিমানের তেজ অনেক শক্ত, ঝাঁঝালো, সহজে ভাঙার নয়। ট্রিহোমে পৌঁছালো বেলা 11টার দিকে। রমিজ তখন রান্না করছিল। ওনাকে দেখে সৌজন্যমূলক হাসলো। তিনি নিজের রুমের দিকে এগিয়ে যান। দরজা চাপানো, ধাক্কা মেরে খুলে নিলেন। ভেতরে ঢুকতে গিয়ে ভীষণ দম বন্ধ করার মতন হাঁসফাঁস অনুভব করলেন। আজ কতদিন পর নিজের রুমে ঢুকলেন। এক সময় তার প্রিয় নারীটিকে নিয়ে এই রুমে কত শত সময় কাটিয়েছেন, কত ঘনিষ্ঠতা ছিল তাদের মধ্যে। দুটি নগ্ন দেহ মধুর রাতের পরিতৃপ্তির শেষে এক প্রাণ হয়ে কাটিয়েছে। এই কক্ষের প্রতিটি বস্তু তার সাক্ষী। আজ মেয়েটার সাজানো গোছানো রুমটা ঠিক আগের মতোই দেখতে আছে। নেই শুধু সেই নারীটি, তার ব্যবহারকৃত কাপড়, কসমেটিক সব চোখের সামনে দৃশ্যমান। কিন্তু কোথায় হারলো সে? ডুব দিয়েছে কোন সাগরে? তার বচ্চ জানতে ইচ্ছে করলো। জান রে, আমার শূন্যতায় তোর কি এক ফোঁটাও কষ্ট হয়নি? কলিজা পোড়ায়নি? হ্যাঁ রে বেইমান, বল না বল। আলমারির পাশে একটি বড় কার্টন রমিশ একদিন সকালে এনেছিল, বলেছিল ভাবি দিয়েছে। তিনি আর প্যাকেটটি খোলেনি, তবে জানা ছিল ভেতরে কি কি থাকতে পারে। আজ বড্ড খুলতে ইচ্ছে করলো। ছোট সাইজের কেচি নিয়ে খুলতে বসে গেলেন। প্রথমে পেলেন পায়ের নুপুর, নোজপিন, আইফোন 16 প্রো ম্যাক্স সে কিনে দিয়েছিল। এরপরে পেল কতগুলি চিরকুট, যেসব সে নিজে দিয়েছিল। তারপরে শাড়ির কম্বো সেট, কতগুলি পাকিস্তান ইন্ডিয়ান থ্রি পিস, কুর্তি, জিন্স, সঙ্গে আরও কিছু কসমেটিক ছিল, যেসব সে নিচে দিয়েছিল। কিচ্ছুটি রাখিনি তার বোকা হরিণী। এত রাগ অভিমান তার প্রতি জমা ছিল বুঝি? অবশ্য নওয়াব তালুকদারের বউ বলে কথা, তার মতন রাগী না হলে চলে। তিনি হাসেন নিঃশব্দ। সেই প্রতিটি ভাঁজ খুলে খুলে নাকের কাছে নেন। ওর শরীর সবটুকু সুপার যেন নাক দিয়ে টেনে শুষে নেন। ক্ষণকালের মধ্যে বিষণ্ণ মনটা ফুরফুরে হয়ে আসে। সবকিছু আগের মতন করে রেখে দিয়ে উঠে দাঁড়ান। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে কয়েকটি চুড়ি দেখতে পান। এসব তার শখের নাইটির ছিল। হঠাৎ চিঠির বক্সটার দিকে নজর পড়ল। হাত দিয়ে প্রথম চিঠিটা বের করে তুললেন। ওহে প্রিয় সুদর্শন পুরুষটি আমারে ভুইলা যাওয়া যদি আপনার কাছে সহজ মনে হয়, তাইলে আপনি আমারে ভুইলা যান। যেমন কইরা মানুষ ভুইলা যায় রাত্রে দেখা স্বপ্ন। আমার লগে কথা কইতে যদি আপনার এক রত্তিও ভালো না লাগে, যদি মনে হয় আমার লগে কথা কওয়া
অতি জরুরি কিছু না, তাহলে আপনি আমার লগে কথা কইয়া বন্ধ কইরা দেন। যেমন কইরা মইরা যাউন মানুষ কথা কওয়া বন্ধ কইরা দেয়, আমার প্রেম যদি আপনার মনের মধ্যে দোলা না দেয়, আমার না থাকাটা যদি আপনার মনের মধ্যে আনচান না করে, আমার না থাকাটা যদি আপনার বুকের মধ্যে হা হুতাশ না বাজে, আমারে ছাইরা যদি আপনার গোটা একখান দিন হাইসা খেইলা কাটতে যায়, তাহলে আপনি যান অন্য নদীতে গিয়া সাঁতার কাটেন। আমার অভিমান, আমার রাগ, আমার ডুকরে ডুকরে কাদা, আমার গলা কাটা মুরগির মতন ছটপটিয়ে নির্ঘুম রাত যদি আপনারে ছুঁইবার না পারে, বুকের মধ্যে জ্বালা না হয়, তাহলে আপনি অন্য কেউর ডালে ফুল হইয়া ফোটেন, অন্য কারোর নয়ন মোছার হাত হন, আমার না হয়ে অন্য কারো হন। ভাঙার হলে একবারই ভাঙেন, দুঃখ দিবার হইলে দুহাত ভইরা একেবারে দেন, সাইরা যাবার মনে হইলে একেবারে যান। এই ভালোবাসাহীন রোজ সোজ জীবন আমারে ছাড়খাড় কইরা দেয়, তম আটকাই আহে। মানুষ অভাব সহ্য করবার পারে, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করবার পারে না, তাতে মানুষ বাইচ্চা বাইচ্চা মইরা যায়। আমিও পারি না, আপনি যান, একেবারে চইলা যান। ভালোবাসাহীন স্বর্গে থাকার চেয়ে নিঃসঙ্গ নরকে থাকা ভালো, অনেক ভালো। ইতি আপনার অপেক্ষায় থাকা আপনার কিশোরী বউ।